টানে টানে, ভালোই উড়াধুরা টানে। মাই গড, দেখছেন ব্রেক? আমার এবিএস আসিল বলে রক্ষা, না হইলে আমার যে কি অবস্থা হইতো। মাই গড, ধুমাই একটা ব্রেক করছে, আপনারা দেখছেন কিনা জানি না আমি। এই গাইস, কি অবস্থা, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সাভারের উদ্দেশ্যে, সাভার ঠিক যাচ্ছি না, যাচ্ছি এখান থেকে ফেরিঘাট পার হয়ে চলে যাব ফরিদপুর। ফরিদপুরে হচ্ছে আমার মামা বাড়ি আছে, আর আমার নানি একটু অসুস্থ, যার কারণে তাকে দেখতে যাচ্ছি। এটা সার্ভিস করা কিছুক্ষণ আগে মাত্র শেষ হইলো, এখন দুপুর প্রায় 12:30 মতন বাজে। আমি গতকালকে আপনাদের ব্লগে বলতেছিলাম যে আসলে গাড়ি সবসময় পরিপাটি অ্যাকুরেট রাখা উচিত, এবং আমার গাড়িটা ধাক্কাচ্ছিল বলে আমি একটা সার্ভিস করাই। ফুয়েল ইনজেক্টরের যে রাবার ছিল, যে গ্যাসকেট ছিল, সেটা কেটে গেছিলো, তো ওইটা পরিবর্তন করে ঠিক করলাম, আর এখন দেখেন কাজে লেগে গেল। যদি আমি আলসেমি করতাম তাহলে দেখেন আজকে আমি এইভাবে এই নষ্ট গাড়ি নিয়ে আমি কীভাবে যাইতাম। ধাক্কাচ্ছিল 5,500-6,000 RPM-এ, আর অলরেডি আমার এখন হাইওয়েতে চালাইতে হয়েছে 6,000-7,500-এর উপরে। তো কীভাবে চালাইতাম বলেন? আমার গাড়ি পরিপাটি রাখার ভিতর একটা প্লাস পয়েন্ট আছে, মানুষের কখন বিপদ আপদ ঘটে সেটা তো বলা যায় না। যারা বাইক নিয়ে মুভমেন্ট করেন, বিশেষ করে কথাটা তাদের জন্য। চলেন, যাচ্ছি, আগাচ্ছি, যেতে যেতে আরও অনেক কথা বলবো, যেহেতু আমার ক্যামেরা সেট আপ লাগানোই আছে, কথা বলতে তার কোনো সমস্যা নেই আপনাদের সাথে। আর আমার কাজই তো মোটরসাইকেল নিয়ে কথা বলা, ভ্রমণ নিয়ে কথা বলা। তো এখন আজকে একটু তাড়াহুড়ায় যে যাবো তা না, বাট মোটামুটি একটু এভারেজ স্পিড ধরে চালানোর চেষ্টা করব, কারণ যত তাড়াতাড়ি ওখানে পৌঁছাইতে পারি, সময় নষ্ট করে লাভ নাই। ভাবছিলাম রাস্তাটা অনেক জ্যাম পড়বে, কিন্তু মোটামুটি দেখলাম গাবতলী থেকে খুব তাড়াতাড়ি ছুটে চলে আসলাম। আসলে সময়টা এখন দুপুরের টাইম, তো কিছুক্ষণ পরে জ্যাম শুরু হবে, এখনও জ্যাম শুরু হয়ে পারে নাই। যাই হোক, আগাইতে থাকি। ভলভো, হানিপের এই ভলভোগুলো দেখলে আমার ভয় লাগে। এই যে পিছনের চাকাটা দেখলে মনে হয় কি এখনই ছুটে বের হয়ে যাবে, এর জন্য এগুলো ওভারটেক করতে খুব ভয় পাই। এই যে পিছনের এই চাকাটা দেখলে, এটা রিমটা বাইরের দিকে বের করা, তো দেখলে মনে হয় যে এই যে এখনই লেগে গেল, এখনই মনে হয় খুলে বের হয়ে চলে আসবে। বাইক হয়েছে এইটা, দেখেন এমন সাউন্ড। মডিফাই করছে বাবা, তোর মডিফাই করার শখ হয়েছে কর, কিন্তু এক্সস্টটা অন্তত একটু কম কর। একদম এক্সস্ট রাখেই নাই, পুরো লাউড, মানে মাথা ধরে যাবে আপনি যদি জাস্ট 30 সেকেন্ড ওই সাউন্ড শুনেন। এগুলো আমার কাছে খুব খারাপ লাগে। মডিফাইড শখ অনেকের আছে, এটা আমি শখ নিয়ে কথা বলবো না কোনো, বাট মানুষের ক্ষতি করে, পরিবেশ দূষণ করে, এরকম জিনিস আমি তো কখনোই সাপোর্ট করতে পারি না। একজন বাংলাদেশের নাগরিক হিসেবে একজন সচেতন নাগরিক কখনোই সাপোর্ট করবে না। এত বড় ডিভাইডার দেওয়া, আর ওই যে পিছনে ফুটওভার ব্রিজ দেওয়া, যাতে মানুষ এই ডিভাইডার পার হয়ে আসতে না পারে রাস্তার মাঝে। কারণ এইখানের সিস্টেমটা একটু অন্যরূপে করছে, মাঝখান থেকে হচ্ছে আসা যাওয়ার রাস্তা, আর দুই পাশে হচ্ছে যেহেতু বাজার আছে, যেন দুই পাশে লোকাল বাসগুলো ঢোকার জন্য আলাদা লেন আছে। মানুষ এইটার উপর থেকে টপকাই আসে, এমনকি মহিলারাও টপকাই আসে, আমি মাত্র দেখলাম। ভাই রে ভাই, একটু কষ্ট করলে, মানে যত কষ্ট করে এটা টপকাইয়া রিস্ক নিয়ে তারপর আবার টপকাচ্ছে, ততক্ষণে সে ওভারব্রিজ পার হয়ে আসতে পারে ঘোড়া দিয়ে। আবার দূরে থেকে টপকাইতো তাইলে মানা যাইতো, সে ওভারব্রিজের নিচ দিয়েই টপকাচ্ছে, তার মানে তার মাথার উপরে ওভারব্রিজ আছে। লাভ কি? উন্নয়ন করে কোনো লাভ আছে? সারা বাংলাদেশ উন্নয়ন করেও কোনো লাভ নাই। সবার আগে সচেতন হইতে হবে মানুষকে। অনেকে দেখতেছে যে আন্দোলন করতেছে, অমুক রাস্তা 4 লেন না চাই, তমুক রাস্তা 6 লেন চাই। ভাই রে ভাই, সেই 4 লেন 6 লেনের রাস্তার মর্মটা কি রাখতে পারবে কেউ? হ্যাঁ দরকার, কিছু কিছু রাস্তা দরকার, যেমন চট্টগ্রাম টু কক্সবাজার রাস্তাটা 4 লেন দরকার, ওটা খুবই বিপজ্জনক একটা অবস্থা। কিন্তু অনেক সময় তৃণমূল পর্যায়ের কিছু রাস্তাগুলো দেখা যায় যে তারা বড় রাস্তার জন্য আন্দোলন করতেছে, অথচ নিয়ম শৃঙ্খলাই ঠিক রাখতে পারবে না, তখন দুর্ঘটনার হার বেড়ে যাবে। আর এলাকার চেয়ারম্যানদেরও সমস্যা আছে, তারা তাদের এলাকার ছেলেমেয়েদের তো ভদ্র বানাইতে পারে না, তারা তো ইচ্ছা করে হেলমেট ছাড়া বাইক মডিফাই করে। আরে একটা এলাকার আপনি চেয়ারম্যান, আপনার এলাকার ছেলেপেয়েরা কি করতেছে, কোথায় আড্ডা দিতেছে, কী সব অরাজকতা করতেছে, সে দায়িত্বটা কি আপনাদের না? মানে কিশোর অপরাধের সংখ্যাটা আমাদের দেশে বেশি, এটা বাস্তব কথা, যার কারণে এইটা সমাধান সম্ভব না। আর যারা এই কিশোর বয়সে যদি সচেতন না হইতে পারে, তাহলে সেই লোকটা যখন বড় হবে তখন সে কীভাবে শৃঙ্খলতা বজায় রাখবে? সে তো এই বিশৃঙ্খলতাই বজায় রাখবে। আর একটু আগে যারা টপকাইতেছিল রাস্তা, তারা কেউই হচ্ছে অল্প বয়সী না, মানে সব দেখেই যাচ্ছে বুড়া বয়সী লোকজন। ওয়াও, 3 চাকার একটা বাইক দেখলাম, পায়ে মনে হয় সমস্যা লোকটা, নিজে মডিফাই করে 3 চাকা বানাইছে।
এই রাস্তায় খুব সিরিয়াস মুডে চালাইতে হয়। মানে আপনি যদি ডানে বামে খেয়াল না রাখেন, ইন্ডিকেটর না দেন, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। প্লাস ওভারটেক হচ্ছে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার। এই যে দেখেন, এই এরকম বাইক, এরকম ট্রাক পিছনে আসবে, ডানে গাড়ি বামে গাড়ি, আর রাস্তার অবস্থা তো খুব একটা ভালো না। আবার আপনি যে স্লো চালাবেন তাইলে আপনি বাসের আর ট্রাকের চাপ খাইতে খাইতে মরে যাবেন। মানে এই জায়গাগুলোতে প্রচুর ব্যস্ত থাকে রাস্তা, প্রচুর ব্যস্ত। এই দেখছেন রাস্তার মাঝে আবার বালি ফেলানো। আপনি হুট করে আসলেন, এই যে আকামগুলো এরা করতেছে, মানে রাস্তা রিপেয়ার করতেছে। যেখানে যেখানে নতুন পিচ দিছে সেইখানে বালি ফেলাই যাচ্ছে, আর ওই বালি দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াবে। এটা নিয়ম কিন্তু সেটা না, নিয়ম কিন্তু বালি দিয়ে তারপর যে বালিটা লাগবে আর বাকি বালিটা বাতাস দিয়ে উড়িয়ে ফেলা। আমি যতটুকু জানি আর কি, জানি না অন্য কোনো প্রসেসও থাকতে পারে, বাট এরা বালিটা ধাপ করে ফালাই দিয়ে চলে যায়, ভালো করে একটু মিশাইয়াও দেয় না, আর পরে ওই বালিটা রাস্তার পাশে গিয়ে জমা হয়। মানিকগঞ্জের এই রাস্তাটায়, মানে সাভারের এই রাস্তাটায় সেলফি বাসটার খুব দুর্নাম আছে। সকলে এটার বিরুদ্ধে অভিযোগ দেয়, আমি নিজেও কয়েকবার এটায় চাপ খাইছি। মানে এরা খুব বেপরোয়াভাবে চালায়। আমি বুঝি না যে এত বছর ধরে তারা এই বেপরোয়াভাবে চালাচ্ছে এবং তাদের নামে এত অভিযোগ, কিন্তু এই প্রশাসনের কোনো মাথা ব্যথা নাই। এখানে কি হাইওয়ে পুলিশ বা যারা অথরিটি আছে তারা কেউ নাই? এখানে কি জেলা প্রশাসক নাই? আমি বুঝি না এই ব্যাপারগুলো। এবং এরা বেশ কয়েকটা দুর্ঘটনাও ঘটাইছে। আপনি সেলফি বাসের দুর্ঘটনা লেখে গুগলে সার্চ করলে এদের বেশ কিছু আকাম কুকাম দেখতে পাবেন। এবং এদের চালানোর ধরনটাই হচ্ছে ওই রকম, আতঙ্ক সৃষ্টি করা রাস্তার মাঝে, এবং এটা বরাবরই এরা করে থাকে। এবং আমি ভুক্তভোগী, যার কারণে আমি বলতে পারতেছি। আর মানুষের কথা তো শুনছি, আর আপনারা আরও অনেক জায়গায় এদের নামে দুর্নাম পাবেন। দেখেন হর্ন দিতেই থাকবে, দিতেই থাকবে। আবার এটা যে খুব ডিস্ট্রিক্ট বাস তা কিন্তু না, এটা চলাচল করে শুধু এই রুটেই। লেখা আছে দেখেন, টেকনিক্যাল, গাবতলী, নবীনগর, মানিকগঞ্জ, পাটুরিয়া। পাটুরিয়া থেকে টেকনিক্যাল, এইটুকু জায়গায় তারা, এটা লোকাল বাস বলা যায়। এটা তো পিস্টন গেছে গা, ধোঁয়া বেরোইতেছে, রিপেয়ার করা দরকার। টানে টানে ভালোই উড়াধুরা টানে। মাই গড, দেখছেন ব্রেক? আমার এবিএস আসিল বলে রক্ষা, না হইলে আমার যে কি অবস্থা হইতো। মাই গড, ধুমাই একটা ব্রেক করছে, আপনারা দেখছেন কিনা জানি না আমি। গাড়ি আমার স্লিপ করছে, বাট এবিএস আছে দেখে আমি পড়ি নাই। ভালোই উড়াধুরা টানে। মাই গড, পিছনেরটা স্লিপ করছে, কারণ পিছনেরটা এবিএস না। আমি তো পুরো কইসা ধরছিলাম সামনেরটা। না, এই ওরে ওভারটেক করতে হবে, না ওর পিছনে পড়তে হবে, ওর পিছে পিছে যাইয়া মরণ। মানিকগঞ্জের এই রাস্তাটায় যতবার আসি ততবারই ভালো লাগে। এই রাস্তাটা অসম্ভব রকমের সুন্দর। বিশেষ করে আগেও বলছিলাম ভিডিওতে যে প্রকৃত রকম একটা গ্রামের ফিল দেয় এই রাস্তাটা। কিন্তু রাস্তাটা যতটা সুন্দর ততটা বিপজ্জনক। আপনি হঠাৎ করে মনে করবেন সোজা রাস্তা এদিকে, কিন্তু এটা বাম সাইডের রাস্তা এদিকে। ওই দিকে ঢুকে গেলে হয় বিপরীত থেকে গাড়ি মুখোমুখি হবেন, নাহলে ডিভাইডারে মেরে দিবেন। এরকম বেশ কয়েকটা মোড় আছে এই রাস্তাটায়, সাবধান যারা নতুন আসবেন। আপনার রাস্তা ফ্রেশ দেখে জোরে চালাইতে ইচ্ছা করবে, আর জোরে চালানো মানেই একটা বিপদের সম্মুখীন হবেন এই রাস্তায়। এটা ভেবে চিন্তে চালাইতে হবে। আর রাস্তার কন্ডিশনও খুব একটা ভালো না, বিভিন্ন জায়গায় গর্ত টর্ত আছে। যেমন ধরেন এই রাস্তাটা দেখে কি মনে হচ্ছে সোজা না, হঠাৎ করে সোজাই আছে, কিন্তু সোজা বরাবরই হচ্ছে একদম ডিভাইডার। মানে আপনি যে সোজা আসবেন, রাতের বেলা আসলে তো মহাবিপদ। মানে রাস্তাটা হুট করে পাশে চলে গেছে, এটা হচ্ছে সব থেকে বিপজ্জনক অবস্থা। দুই সাইডেই, ডান সাইডে মানে এদিক থেকে যাওয়ার সময় আসার সময় সেম একই রকম মনে হবে, কারণ এটা পরে বানানো হয়েছে। তো রাস্তাটা মেইন রাস্তা ছিল এইটা, বাট পরে এটা বানানো হয়েছে, কিন্তু বানানোর পরে ডিভাইডারটা দিছে হচ্ছে মাঝ বরাবর রাস্তার। এটা হচ্ছে বিপজ্জনক অবস্থা। ফেরিঘাটে চলে আসছি, আসলে খুব বেশি একটা সময় লাগে নাই, রাস্তা একদম ফাঁকা ছিল। মোটামুটি এভারেজে 70, 80, 60 এরকম পরিস্থিতি বুঝে টেনে আসছি। এই রে কি বাবা, তো বলে লাভ নাই, এই গাড়িগুলো এমনই, এখানে টিকিট কেটে যায় একবারে। আছে 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 কপাল। ওই যে কেবল উঠতেছে, ধরো
ছোট ফেরি, এটাও সেরে গেছে কেবল। হ্যাঁ সামনে অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে। আজকে ফেরিটা একটু বেশি লেট করে ফেলছে। আগে তো খুব স্লো চলছে, মানে একটা ছোট ফেরিতে উঠছি তো, সাধারণত এখানে লাগে 25 মিনিট, সেখানে 1 ঘন্টা লাগতেছে। ফেরি ছোট, স্পিড কম ছিল, একটু স্রোত ছিল হালকা, বিশাল লস হয়ে গেল। কই 25 মিনিট, কই 1 ঘন্টা। একটা যক্ষা মার্কা ইয়াতে উঠছিলাম, বাপ কতখানি খারাপ। পুরো 1 ঘন্টা লাগাই দিছে, 25 মিনিটের রাস্তা, মেজাজটাই খারাপ হয়ে যায়। গোয়ালন্দ মোড় এই পর্যন্ত রাস্তাটা একটু বড় সড়ো আছে, ভালো আছে, চালাইয়ে মজা পাওয়া যায়। বাট গোয়ালন্দ মোড় থেকে আবার ফরিদপুরের রাস্তাটা একটু চিকন বানাই ফেলছে। কিছু দূর ভালো করছে, আর কিছু দূর এখনও পরিস্থিতি খারাপ আছে। এই রাস্তাটা খুব প্রয়োজনীয় একটা রাস্তা দক্ষিণবঙ্গের সাথে, যদিও পদ্মা সেতু হয়ে গেলে ওদিক থেকে বেশ একটা প্রেশার যাবে, কিন্তু এই রাস্তার প্রয়োজনীয়তা ফুরাবে না, কারণ বাণিজ্যিক এলাকা আছে তো অনেক। এই রাস্তাগুলো যদি একদম প্রথম থেকে 4 লেনের পরিকল্পনা করতে পারতো তাহলে ভালো হইতো। তো এখন রাস্তার আশেপাশে এত পরিমাণ গাছপালা, এটা 4 লেন করতে গেলে অনেক ক্ষতি হয়ে যাবে পরিবেশের। আপনি চিন্তা করেন, এই রাস্তাটা দেখে যখন যাবেন একটা অন্যরকম ভালো লাগা কাজ করবে। দুই পাশে গাছগুলো মনে হচ্ছে কি একটা গেট সাজানো আছে। ভাই যেটা স্পিড ব্রেকার, এটা ম্যাক্সিমাম সময় দুর্ঘটনা ঘটে। কোনো কালার নাই, কিছু না, দূর থেকে বোঝা যায় না একটা, আর একটা সামনেই একটা। এটা মনে হয় ব্যক্তিগত উদ্যোগে বানানো এরকম এই প্রতিষ্ঠানের। তো দেখে মনে হচ্ছে এটা গেট সাজাই রাখছে। এখন যদি 4 লেন করতে চায়, এটাকে কেটে কুটে রাস্তা বর্ধিত করা, এরকম শক্তপোক্ত করা, তারপরে বিশাল ক্ষতি হয়ে যাবে, বিশাল ক্ষতি। যদিও এই ব্রিজ হওয়ার পর ওই দিক থেকে প্রেশার কমলে এদিকের প্রেশারটাও কিছুটা কমে যাবে, তখন আর ঝামেলাটা নাই। ফরিদপুর চলে আসছি, এখন এখান থেকে ঢুকবো ভাঙার রাস্তায়। কি যে একটা প্যাচ গোস, মাওয়া ফেরি বন্ধ। মাওয়া ফেরিতে যদি ঝামেলা না থাকতো তাহলে আমাকে এই যে এত দূর ঘুরতে হইতো না। মাওয়া ফেরির কারণেই যত যন্ত্রণা এখন। যে ফরিদপুর গোল চত্বর, এই কয়দিন আগে এই রাস্তা ব্যবহার করে গেলাম। এখন এই যে বাইপাস দিয়ে ঢুকতে হবে, হাতের ডান দিকে বাইপাস। ভাঙা এখান থেকে 30 কিলোমিটার, ব্যাপার না, অলরেডি 30 কিলোমিটার চলে আসছি। আর 30 কিলোমিটার গেলে ভাঙা, মানে ফেরিঘাট থেকে কিন্তু ফরিদপুর 30 কিলোমিটার। ফাঁকা রাস্তা পেয়ে একটু জোরে চালাইলাম। আমি সাধারণত স্পিডে খুব কম চালাই, খুব কম, পরিস্থিতি বুঝে চালাইতে হয়। রাস্তা হইলেই হবে না, ওই রাস্তার ব্যস্ততা কীরকম, আশেপাশে মানুষজন উঠতে পারে কি না, ভ্যান রিক্সা উঠতে পারে কিনা, ব্যাপার করে একটু মাথায় রাখা দরকার, নাহলে বিপদ একবার ঘটে গেলে আর চলে আসছি ভাঙায়। আর এখান থেকে বেশিক্ষণ যাইতে লাগবে না, কারণ আমার মামা বাড়ি হচ্ছে ট্যাকের হাট, আর ট্যাকের হাট থেকে আমি ঢুকে যাব ওই জায়গায় একটা জায়গা আছে ওইখানে। ওদিকে আর নিব না আপনাদেরকে, আমি ট্যাকের হাট পর্যন্ত এই ভিডিওটা শেষ করে দিব। আর এখন ভাঙা থেকে আমার ট্যাকের হাট যাইতে খুব বেশি সময় লাগবে না, যা সময় আমার নষ্ট হওয়ার ফেরিতেই হয়েছে। আমার ফরিদপুর থেকে এই পর্যন্ত আসতে খুব একটা সময় লাগে নাই, আর রাস্তা মোটামুটি ফাঁকা। এই দেখো, এই দেখো, এদের গালি গ্যালাস করা লাগে না, দেখেন। বরিশাল বিশ্ববিদ্যালয়ে, এটা বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাস, পরপর 2টা বাস আছে, খুব সুন্দর, খুব ক্লাসিক এবং খুব সুন্দর লুকিং, কালারটাও খুব ভালো লাগছে। ডিপ, এটা হচ্ছে ডিপ গ্রিন নাকি, আমি আসলে কালার ভালো চিনি না, নাম কি, চিত্রা, ওই সামনে আরও একটা আছে সেম বাস, মনে হয় নতুন নাম আইছে।
সুন্দর। এক একটা নাম, ওইটা ছিল চিত্রা আর এটা হচ্ছে বৈকালী। আমি মনে করছিলাম সব একই নাম, এখন দেখতেছি না, এক একটা বাসের এক একটা নাম। লাস্ট যখন বরিশাল যাচ্ছিলাম তখন এই জায়গাটাই আপনাদের ভিডিও দেখাইছিলাম, যে দেখেন কি সুন্দর পাতা ঝরে যাচ্ছে। আর এখন দেখেন যে কি সুন্দর সবুজে সবুজময়, পাতা পুরা ভরে রাস্তায় কচি পাতা হয়ে পুরা রাস্তাটা ছায়া ঘেরা হয়ে গেছে। অথচ এখন কিন্তু বাইরে ঠাডা পড়া রোদ, অথচ এই রাস্তাটা দেখে মনে হচ্ছে মেঘ করছে। কি সুন্দর লাগতেছে পরিবেশটা, অসাধারণ। যাই হোক, এই অসাধারণ পরিবেশ থেকে এই ভিডিওটা আজকে শেষ করি, কারণ এখান থেকে টেকেরাট আছে মাত্র আর 5 কিলোমিটার। তারপরে আমার পারিবারিক কাজকর্ম আছে, যেহেতু আমার নানি অসুস্থ বা দিদিমা অসুস্থ, যাই বলেন না কেন, তো যার কারণে এখানেই শেষ করে দিচ্ছি। ভালো থাকেন সকলে, সুস্থ থাকেন, দেখা হচ্ছে আবার যাবার দিন অথবা মাঝখানের আশেপাশের সুন্দর কোনো দৃশ্যে। বিদায় নিচ্ছি, বাই বাই।